সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে জাতীয় সংসদে জরুরি অধিবেশন আহ্বান করে আইন প্রণয়নে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল। আগামী 24 ঘণ্টার মধ্যে এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। রবিবার দুপুরে গণপদযাত্রা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 12 জনের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে স্মারকলিপি পৌঁছে দেন। পরে এক ব্রিফিংয়ে আন্দোলনকারীরা জানান, সংস্কারের এখতিয়ার সরকারের, আইন বিভাগের মাধ্যমে সংসদে আইন পাশের মাধ্যমে তা বাস্তবায়ন করতে হবে। সরকারের আশ্বাস না পেয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন বলে জানান তারা। এ সময়ে জনদুর্ভোগের মতো কর্মসূচি দিতে চান না উল্লেখ করে আন্দোলনকারীরা বলেন, আগামী 24 ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী কর্মপরিকল্পনা দেয়া হবে। এ সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তারা। আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এসেছি। রাষ্ট্রের অভিভাবক হিসেবে আমরা যাচ্ছি সরকারের কাছ থেকে, যেহেতু আমরা আশ্বাস পাচ্ছি না, আমরা চাই তিনি হস্তক্ষেপ করে জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি, সেই এক দফা দাবির প্রেক্ষিতে আইন পাশ করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনে জরুরি অধিবেশন আহ্বান করবেন। আমরা এক্ষেত্রে আমাদের স্মারকলিপিতে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে 24 ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি যে আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। কোটা বৈষম্য দূর করে সংসদে আইন পাশ আর 24 ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কাছে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিয়েছে শিক্ষার্থীরা। তারা জানান, কোটা সংস্কারের দাবি যৌক্তিক আর সেটি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। রবিবার সকাল 11টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের কার্যালয় অভিমুখে গণপদযাত্রা শুরু হয়। শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি বরাবর একটা স্মারকলিপি প্রদান। ভিতর থেকে সাহস আসতেছে যে আমরা একটা সত্যের জন্য লড়তেছি। পুলিশে হামলা চলেছে, আমরা চাচ্ছি না যেন আমাদের উপরে এরকম কোনো ধরনের আক্রমণ হোক। চট্টগ্রামেও শাটল ট্রেনে করে শিক্ষার্থীরা নগরীর 16 শহরে জড়ো হন। পরে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দিতে গণপদযাত্রা কর্মসূচি পালন করেন। পদযাত্রাটি 16 শহর থেকে জিইসি, ওয়াসা, কাজীর দেউরি হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে থামে। প্রথম যে এবং প্রধান পদ্ধতি হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলন, সুতরাং আমরা সবসময় শান্তির পথেই হাঁটবো। স্মারকলিপিটি যে দিবেন সেখান থেকে আমাদের পরবর্তী ডিসিশনটা জানা দেওয়া হবে। কোটা সংস্কারের দাবিতে খুলনার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও নগরীর হাদিস পার্কের সামনে জড়ো হন। বিক্ষোভ মিছিল নিয়ে যশোর প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় সরকার। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সরকারি এম কলেজ, মহিলা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা পরে তারা মানববন্ধন করে বিক্ষোভ জানান। আমাদের যৌক্তিক দাবি হচ্ছে কোটা সংস্কার হোক। বর্তমান যে কোটা, এটা আসলে অযৌক্তিক, এটা মেধাবীরা বঞ্চিত হচ্ছে। বরিশালের ব্রজমোহন কলেজ, সৈয়দ হাতেম আলী কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি নিয়ে গণপদযাত্রা করেছেন। পরে জেলা প্রশাসকের কাছে দাবি বাস্তবায়নে স্মারকলিপি দেন। আমরা সকল গ্রেডে অযৌক্তিক কোটা সংস্কারের জন্য আমরা গণপদযাত্রার মাধ্যমে মহামাননীয় রাষ্ট্রপতি বরাবর আমরা স্মারকলিপি প্রদান করব। একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেছেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেটে সংহতি সমাবেশ করে। বনশ্রী হালদার, ৭১। কোটা বিরোধীরা না বুঝেই আন্দোলন করছে, এ বিষয়ে সরকারের হাতে কিছু নেই, এটি বিচার বিভাগের হাতে। সকালে শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বৃহস্পতিবার পুলিশের ওপর হামলার ঘটনায় কারা ইন্ধনদাতা তদন্ত করে সেটি খুঁজে দেখা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তারা যেগুলি করছে এগুলো মনে হয় তারা না বুঝে করছে। এটা পরিষ্কার হাইকোর্টের থেকে, সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে, সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। এগুলি সব কিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে, আমাদের হাতে কিছু নেই। কিছু থাকলে আমরা সেটার ব্যবস্থা করব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধের কারণে ইউরোপ অনেক বেশি চাপে আছে, আর এই সুযোগকে কাজে লাগিয়ে পণ্য উৎপাদন ও রপ্তানি বাড়াতে হবে। কোনো একটি নির্দিষ্ট পণ্যের উপর নির্ভরশীল না থেকে নতুন রপ্তানি বাজার এবং পণ্য খুঁজে বের করারও পরামর্শ দেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। 2021-22 অর্থ বছরে বিদেশি মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় এবার 77টি প্রতিষ্ঠানকে রপ্তানি পদক দেওয়া হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি দেওয়া হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 2001 থেকে 2008 পর্যন্ত দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট হওয়া, ভবনের চাঁদাবাজি ছিল, কিন্তু এখন দেশের অর্থনীতি অনেক শক্তিশালী হয়েছে। পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার কারণে এটি সম্ভব হয়েছে। যুদ্ধে জড়িয়ে পড়ে ইউরোপিয়ান দেশগুলি বলেন, আমেরিকা বলেন, সব জায়গায় কিন্তু তাদের ইনফ্লেশন বেশি, অর্থনীতি কিন্তু খুব চাপের মধ্যে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের জন্য নতুন সুযোগ আছে। আমরা মিডল ইস্ট, জিসিসি কান্ট্রি অর্থাৎ গালফ কান্ট্রি, আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়া, ইস্ট এশিয়ান কান্ট্রিগুলি, ইস্ট ইউরোপের কান্ট্রিগুলি, এদের সাথে যত বেশি আমরা আমাদের যোগাযোগ রাখতে পারবো, আমাদের রপ্তানি বহুমুখীকরণ করতে পারবো। আমি এটাই আপনাদের বলবো যে আমাদের এই সব দেশের দিকে আরো বেশি আপনারা নজর দেন। তো সেই জন্য আমাদের নতুন নতুন জায়গা এবং নতুন নতুন পণ্য খুঁজতে হবে। এবং আমরা শুধু যে গার্মেন্টস উপরে নির্ভরশীল থাকবো কেন, আমরা যদি মিডল ইস্ট বা অন্যান্য জায়গায় যাই, পাশাপাশি আরেকটা জিনিস, পণ্য যখন আমরা উৎপাদন করবো, এক একটা সময় কিন্তু এক একটা জিনিসের চল আসে, সেটার সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু আমাদের ফ্যাশন ডিজাইন এগুলিও পরিবর্তন করতে হবে। বাংলাদেশ শ্রম বিল 2023 পাশ করতে আন্তর্জাতিক সংস্থার চাপে রয়েছে বাংলাদেশ। ট্রেড ইউনিয়ন গঠন প্রক্রিয়া সহজ করা, ইপিজেড শ্রম আইন কার্যকর করা সহ শ্রম অধিকারের কয়েকটি বিষয় নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র বারবার পরামর্শ দিলেও নিজেদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করেই আসছে সংসদে বিলটি পাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। ঝুমুর বাড়ির রিপোর্ট। জাতীয় সংসদে পাশ হওয়া বাংলাদেশের শ্রম সংশোধন বিল 2023-এর সই না করে তা পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একাদশ সংসদের শেষ অধিবেশনে বিলটি পাশ না হওয়ায় তামাদি হয়ে যায়। মূল আপত্তির জায়গা ছিল শ্রমিকের ট্রেড ইউনিয়ন করার অধিকার এবং আইন ভঙ্গ করলে শ্রমিক মালিক সকলের জরিমানা বৃদ্ধি করা প্রসঙ্গে। জাতিসংঘের আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের কাছে এ বিষয়গুলোতে আইন সংশোধনের অঙ্গীকার রয়েছে ঢাকার। এ নিয়ে একটি পথনকশাও ঢাকার পক্ষ থেকে দেওয়া হয়েছে। ট্রেড ইউনিয়নের ব্যাপারে ILOর কিছু অবজারভেশন ছিল, আমরা তাদেরগুলো হয়তো শতভাগ গ্রহণ করতে পারবো না। তারা বিভিন্নভাবে চাচ্ছে 10%, 15%। আমরা আমাদের মতো করে আমাদের দেশের আছে, আমাদের দেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমাদের দেশের ইয়ের সাথে সামঞ্জস্য রেখে যা করতে হয় এগুলো আমরা আলাপ আলোচনা করে আমাদের স্ট্যান্ডিং কমিটিতে আলাপ আলোচনা করব এবং এগুলো আমরা পরবর্তীতে। 7 জানুয়ারি নির্বাচনের পর প্রথম সংসদে বিল পাশ হওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি। অনেকগুলো আছে, এই মুহূর্তে পার্টিকুলারলি কিছু বলা যাবে না, বেশ কিছু সংশোধনী আছে, কারণ ILOর সাথে আমাদের কমিটমেন্ট আছে। এই আইন সংশোধন করে ILOকে জানাতে হবে, আমরা এই আইন সংশোধন করে, তাদের চাপ আছে আমাদের উপর। সুতরাং আমরা নেক্সট সেশনে ইনশাল্লাহ এই আইন পাস। কূটনীতিকরা বলছেন, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে শ্রম আইনের সংশোধন সহজ বিষয় নয়, তবে সরকার এ বিষয়ে আন্তরিক। ঝুমুর বাড়ি, 71, ঢাকা। বয়সের নিয়ম না মানার অভিযোগে রাজধানী ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করেছে আপিল বিভাগ। এর ফলে তাদের ভর্তি বাতিল বহাল থাকলো। রবিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চে এই আদেশ দেওয়া হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।
আলোচিত সাদিক এগ্রোর 4 দোকানে 4 বছরে 1,32 লাখ টাকার ভ্যাট ফাঁকি খুঁজে পেয়েছে রাজস্ব বিভাগ। যদিও প্রতিষ্ঠানটির দাবি শেষ বছরের হিসেব ধরে আগের বছরগুলোর বিক্রি ও ভ্যাটের হিসেব অনুমান নির্ভর। তবে রাজস্ব খাত বিশেষজ্ঞ বলছেন, শুধু সাদিক এগ্রো নয়, দেশের লাখ লাখ মিষ্টি ও বিরিয়ানির দোকানে হরদম ভ্যাট ফাঁকি হয়। রিয়াজ সেজানের রিপোর্ট। গরুর দুধ, মাংস কিংবা অন্যান্য আমিষ উপকরণে খাদ্য তৈরির জন্য 2019 থেকে 2023 সাল পর্যন্ত আলোচিত সাদেক এগ্রো ঢাকার 4টি স্থানে তৈরি করেন 4টি খাবার দোকান। মিষ্টি, দই, কয়েক ধরনের শরবত, বিরিয়ানি কিংবা বেকারি সামগ্রীর এই দোকানে 2019 থেকে 2023 পর্যন্ত 10 কোটি টাকার পণ্য বিক্রির তথ্য গোপন করে 1,32 লাখ টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ উঠেছে। গুলশান, তেজগাঁও, মহাখালী ও মোহাম্মদপুরের 4টি দোকানে অভিযানে জানা যায়, সাদেক এগ্রো খামারের ব্যবসার নিবন্ধন থেকেই সাদেক এগ্রোর প্রতিষ্ঠানগুলো চালানো হচ্ছে। তবে কর্মকর্তাদের অভিযোগ, 4 বছরে 4টি দোকানে বিক্রি হয়েছে প্রায় 15 কোটি টাকার পণ্য। এতে ভ্যাট আসে 1.5 কোটি টাকা, কিন্তু সাদেক এগ্রো পরিশোধ করেছে মাত্র 18 লাখ টাকা। যদিও সাদেক এগ্রোর ফুড বিজনেসের এই কর্মকর্তা বলছেন, এনবিআর থেকে অফিসিয়াল কোনো চিঠি পাননি তারা। মাত্র 1 বছরের হিসাব সংগ্রহ করে আগের 3 বছরের ভ্যাট হিসেবটি অনুমান নির্ভর বলেও মন্তব্য করেন তিনি। কোনো জায়গা থেকে 1 মাসের তথ্য কালেক্ট করছে, কোনো জায়গা থেকে 1 বছরের তথ্য কালেক্ট করছে। এখন যেটা মনে হচ্ছে, তারা হয়তো কোনো অ্যাভারেজ ভাবেই এটা তথ্য কালেক্ট করে তারা তৈরি করছে। ভীষণ একটা, তারা কেন 18 লাখ টাকা বলতেছে, এটা আমি জাস্ট আপনার 1 বছরের ঘটনা বললাম, আমি কিন্তু যে 47 লাখ টাকা দিয়েছি। এনবিআরের সাবেক এই কর্মকর্তা বলছেন, মিষ্টি তৈরিতে বেশ কিছু কৃষিজাত উপকরণ ব্যবহার হয়, তাই এই পণ্যের প্রকৃত ভ্যাট নির্ধারণ কঠিন। তবু ভ্যাট আদায়ে প্রকৃত হিসাব বের করা জরুরি। ফাঁকি হয়ে থাকতে পারে, এসব ক্ষেত্রে ফাঁকি হয়, বাট অনুমান করে কাউকে শাস্তিও দেওয়া যায় না, বা অনুমান করে কারো জিনিস আটকও করা যায় না, বা মামলায় দেওয়া যায় না। এটা যারা করেছেন বা করছেন, তাদের হিসাবটি যথাযথভাবে করতে হবে। তবে সাবেক এই রাজস্ব কর্মকর্তা জানান, মিষ্টি বিক্রেতারা সহজেই তথ্য গোপন করেন, কারণ ক্রেতারা ভ্যাট চালান বুঝে নেন না। এক্ষেত্রে ইএফডি চালান যথাযথভাবে সংগ্রহ করলে ভ্যাট ফাঁকি রোধ করা সম্ভব। রিয়াজ সেজান, 71, ঢাকা। আর্তমানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের আরও তৎপর ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ওবায়দুল কবির চৌধুরীর নেতৃত্বে সোসাইটির নবনির্বাচিত কমিটির সদস্যরা সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। তিনি বলেন, যে কোনো দুর্যোগ মোকাবেলায় সোসাইটির স্বেচ্ছাসেবকদের আরও তৎপর থাকতে হবে। এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতিও তুলে ধরেন। গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, শাখাটা ও সদর উপজেলার চর ও নিচু এলাকার রাস্তাঘাট এখনও পানির তলায়। ঘাঘট, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি কমলেও বাড়ছে করতোয়া আর তিস্তায়। স্থানীয়রা বলছেন, এখনও সেখানকার চাষের জমি পানি নিচ্ছে। এই অবস্থায় খাবার ও পানযোগ্য পানির সংকট আছেন তারা। পাশাপাশি বেশিরভাগ মানুষ আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে। ঘা ধরে গেছে, জ্বর হয়েছে, সর্দি, আমাদের চলাফিরে, খাওয়া দাওয়া, ওষুধ পাতি খাবো, তারও আমার পয়সা নেই। আমাদের কল টল সব ডুবে গেছে, ওই কলের পানি খাই। আমাদের পেট খারাপ হয়েছে, অসুখ বিসুখ হয়েছে, শোল বললে খুব কষ্টে আছি। শোল বললেও ডায়রিয়া ধরে গেছে। কুড়িগ্রামেও পানিতে তলিয়ে আছে চরের চারণভূমি। দীর্ঘ সময় পানির নিচে থাকায় বেশিরভাগ ফসল নষ্ট হয়ে গেছে। সংকট দেখা দিয়েছে মানুষ ও গবাদি পশুর খাদ্যের। এখনও বিপদসীমার উপরে দুধকুমার ও ব্রহ্মপুত্র। এদিকে প্রয়োজনের তুলনায় খুবই কম খাবার বিতরণ করা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। প্রাইমারি স্কুলে শহরে আসি, বড় প্রাইমারি স্কুলের মধ্যে আসি। আমার এই বন্যায় আমার বাড়ি ঘর পানি টানি দিয়ে ভাসি গেছে। সুনামগঞ্জে বন্যার পানি কমার সাথে সাথে বাড়ছে পানিবাহিত নানা রকম রোগ। বন্যা পানি কমে যাওয়াতে রোগ সুখের খুব বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। মানুষ হাসপাতালে প্রচুর রোগীর ভিড় দেখা যাচ্ছে। এছাড়া সিরাজগঞ্জের 5 উপজেলায় লাখো মানুষ এখনো পানিবন্দী। ফারদিন নীরব, 71। যশোরের ঝিকর